গতকাল মঙ্গলবার বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশ নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু খোলামেলা কথা বলেছেন। এই কথাগুলো দেশে বিদেশে সর্বত্র ব্যাপক আলোচনার বিষয়বস্তু হয়েছে। তার কারণ এখানে জেনারেল ওয়াকারুজ্জামান দেশের পরিস্থিতি নিয়ে এমন কিছু প্রসঙ্গের উত্থাপন করেছেন এবং তার কারণগুলো যেভাবে নির্দিষ্ট করেছেন তাতে দেশের প্রশাসনিক ক্ষমতায় যারা আছেন তাদের বিরোধের কিংবা তাদের কপালে ভাঁজ পড়ার যথেষ্ট কারণ আছে। ভেবেছিলাম সেনাপ্রধানের এই বক্তব্যের কিছুটা হলেও বিরোধিতা আসবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, যেমন এসেছিল গত বছর সেপ্টেম্বরে সেনাপ্রধানের নির্বাচন সংক্রান্ত বক্তব্য, যে 18 মাসের মধ্যে দেশে নির্বাচন হবে এবং একটি নির্বাচিত সরকার দেশের দায়িত্বভার গ্রহণ করবে। এই বক্তব্যের ঘোর বিরোধিতা প্রায় সঙ্গে সঙ্গেই নিউ ইয়র্কে বসে করেছিলেন প্রধান উপদেষ্টা। তিনি কড়া গলায় বলেছিলেন নির্বাচন কবে হবে সেটা ঠিক করবে সরকার, অর্থাৎ তিনি, অন্য কেউ নয়। এবার সেনাপ্রধান শুধু নির্বাচন নয়, কারা অংশ নেবে সেই নির্বাচনে সেটাও স্পষ্ট বলেছেন। ভেবেছিলাম ইউনূস সাহেবের কাছ থেকে এর পাল্টা কিছু পাবো, পাইনি, কারণ পদ্মা দিয়ে অনেক জল ইতিমধ্যে গড়িয়ে গেছে। শুধু এই একটি নয়, আরো বিষয় আছে। তাহলে হলো ওয়াকারুজ্জামানের মূল বক্তব্যে কি ছিল সেগুলো একটু দেখে নিই, তারপরে আমরা সেই আলোচনায় আসব। তার বক্তব্যে অনেক স্বপ্নের কথা আছে, ভয়ের কথা আছে। ভয় হচ্ছে এটা না হলে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হবে, এসব কথাও আছে। তো তাছাড়াও তিনি বলেছেন যে মূল বিষয়গুলো, যে পয়েন্টগুলো, সেগুলো একটু নিয়ে আসে। 1 নম্বর, তিনি পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করেছে যারা, তাদের সম্পর্কে বলেছেন এর আগে অন্য অনেক রকম ব্যাপার ছিল। এখানে বলা হয়েছিল যে এইটা সংগঠিত করেছে শেখ হাসিনা এবং ভারত যৌথভাবে, কারণ তারা নাকি বাংলাদেশকে ডিস্টাবিলাইজ করতে চায়, তারা গোলমালে ফেলতে চায় বাংলাদেশকে, এইটা ছিল। গতকাল কিন্তু তিনি বলেছেন ওয়াকারুজ্জামান পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করেছে বিডিআর, তখনকার বিডিআর, কোন সেনা সদস্য নয়, অন্য কোন শক্তির কথাটা তিনি বলেননি, উজ্জ্বল রেখেছেন। তাহলে এটা বলা যায় যদি শুধু বিডিআরই সংগঠিত করে থাকে তাহলে ভারতের ভূমিকা নেই এবং শেখ হাসিনার ভূমিকা নেই, এটাই তো। আচ্ছা, এটা তিনি বলেছেন যে সেনাবাহিনীর কোন সদস্য এর মধ্যে ছিল না। আর ছিল না কে? তিনি বলেছেন যে বাইরের শক্তির প্ররোচনা ছিল কিনা সেটা দেখবে নবনিযুক্ত কমিশন, কারণ কমিশন তো তৈরি হয়ে গেছে। সুতরাং তৈরি যখন হয়েছে তখন তৈরির কারণ হিসেবে একটি কারণ তো দেখাতে হবে। তো সেটাও আবার বলে দিলেন, অর্থাৎ বিডিআরও যেমন বললেন যে এটা ঘটিয়েছে বিডিআর, আবার প্ররোচনার জন্য তিনি একটা জায়গা খুলে রেখে দিলেন, বললেন যে সেটা দেখবে নবনিযুক্ত কমিশন, যারা দোষী তারা শাস্তি পাবে। দোষী, হাসিনা দোষী হলে তার শাস্তি তিনি দিতে পারবেন না, ভারত দোষী হলেও তার শাস্তি তারা দিতে পারবেন না। সুতরাং এই ভারত এবং শেখ হাসিনাকে তিনি আওতার বাইরে রাখলেন, এটা এখান থেকে বেরিয়ে আসে। এই নিয়ে তিনি বললেন যে এই নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না তোলে, এনাফ ইজ এনাফ, ফুল স্টপ। 2, তিনি তার দ্বিতীয় যে পয়েন্ট এখান থেকে টেনে নেওয়া যায় সেটা হচ্ছে নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে তিনি বলেছেন কি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে কাজ না করতে পারেন এই দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। আলোচনায় পরে আসছে, আগে এটা বলে। 3, দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার কারণ নিজেদের মধ্যে হানাহানি, অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। পুলিশ কাজ করছে না,
কারণ তাদের অনেকের বিরুদ্ধে মামলা, অপরাধীরা সাজা পেলে বলার কিছু নেই, কিন্তু পুরো পুলিশ ফোর্সকে আন্ডারমাইন করলে দেশে শান্তি ফিরবে না। 4 নম্বর, আগামী ডিসেম্বর বা তার কাছাকাছি কোনো সময়ে দেশে ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, সব দলকে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়। এর ভেতরের অর্থ একটাই, তা হলো আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, যে নামটা তিনি নেননি। এই ব্যাপারে নাকি ওয়াকার সাহেবের সঙ্গে প্রধান উপদেষ্টার অনেকবার কথা হয়েছে। প্রধান উপদেষ্টার বক্তব্য নাকি তার মতো একই। মূল বিষয় ছিল এই 4টে। এর সঙ্গে ছিল সেনা প্রধানের স্বপ্ন। এই কথাটি একাধিকবার বলেছেন তিনি। মনে রাখা ভালো, মোটামুটি এই একই কথা তিনি বলেছিলেন গত বছরের 5ই আগস্টের বিকালে। কি বলেছিলেন তিনি? জনগণের জানমাল রক্ষার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, বলেছিলেন আমার উপরে আপনারা বিশ্বাস করতে পারেন, নির্ভর করতে পারেন। সেদিনের প্রতিশ্রুতি যে রাখতে পারেননি, মানে 1% যে রাখতে পারেননি, বরং যে আরো বেড়ে গেছে সেদিনের সেই পরিস্থিতি, আরো খারাপ হয়ে গেছে, সেটা আজ স্পষ্ট। কেন রাখতে পারেননি তিনি তার প্রতিশ্রুতি? সেই প্রশ্নের উত্তর দেওয়াটা দায় কিন্তু তার উপরেই বর্তায়, কিন্তু তিনি এড়িয়ে গেছেন। গতকালকের ভাষণে এটা নিয়ে তিনি কিছু বলেননি। এমনকি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়ে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তার সেনাবাহিনী নিয়েছিল, তারা কেন ব্যর্থ হলো পুরোপুরি, সেটা নিয়েও চুপ থেকেছেন তিনি। কিন্তু চুপ থাকাটা উচিত ছিল না, তার এখানেও বলা উচিত ছিল, কিন্তু তিনি বলবেন না, কারণ তিনি কাল স্বপ্ন দেখাতে এসেছিলেন এবং নিজের ব্যর্থতার দায়ও অন্যের ঘাড়ে চাপিয়ে বাঁচতে চেয়েছিলেন। আসলে শেখ হাসিনা চলে যাওয়ার পর সেনা প্রধান নিজে না এগিয়ে এসে, যদি রাষ্ট্রপতি নিজে এগিয়ে এসে আপাতকালীন ব্যবস্থা নিতেন, তাহলে সেনা প্রধানকে কৈফিয়ত দিতে হতো না। যদিও কাল তিনি নিজের কৈফিয়ত দেননি, তিনি অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছেন। কিন্তু রাষ্ট্রপতিকে আড়ালে থাকতে বাধ্য করে নতুন মন্ত্রিসভা বলুন আর যাই বলুন, এটা গঠনের প্রায় পুরো প্রক্রিয়া তো তিনিই করেছেন। তিনি আগ বাড়িয়ে সব দায়িত্ব নিয়েছেন। এই দায়িত্ব তো সেনাবাহিনীর উপরে কেউ দেয়নি, যে একটা সিভিলিয়ান গভর্নমেন্ট চলে গেলে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। এইভাবে তিনি কেন করেছেন তার অনেক সম্ভাব্য কারণ আছে। আগে বহুবার সে কথা বলেছি, এখন আর বলছি না, কারণ পাশার দান ঘুরে যাচ্ছে দেখে তিনি নিজে এখন ঘুরে যেতে শুরু করেছে। আসল কথা হলো, এই প্রশাসন গঠনের বড় ভাগিদার স্বয়ং জেনারেল ওয়াকারুজ্জামান। শান্তি শৃঙ্খলা রক্ষার মূল দায় তিনি নিজে নিয়েছেন ঘাড়ে। কেন তিনি ব্যর্থ হলেন? সেই দায় পুরোটা অন্যের ঘাড়ে চাপালে চলবে না, নিজেকেও নিতে হবে তার। সেটা তো নিতে দেখা গেল না। সাম্প্রতিকতম ঘটনার কথাটা একটু বলি এই প্রসঙ্গে। যখন ধানমন্ডির 32 নম্বর ভাঙছে, 5 দুর্বৃত্ত এসে, তিনি তো অদূরেই ছিলেন, সেনাকে পাঠিয়েছিলেন। কিন্তু কি করতে পাঠিয়েছিলেন? যাও গিয়ে দেখে এসো, তাদের যাতে অসুবিধা না হয় সেইটা করতে। একটি কথা তিনি তার বিরুদ্ধে বলেছেন সেদিনের এই ঘটনার বিরুদ্ধে, কোনো দুঃখ প্রকাশ করেছেন? করেননি। তার সেনা এই কজন দুর্বৃত্ত সামলাতে পারে না, এতটাই অপদার্থ নাকি তিনি তাদের সামলাতে নিষেধ করেছিলেন, বলেছিলেন যা করেছিলেন করতে দাও? তাহলে তিনি কেন দায় নেবেন না? ডেভিল হান্টের ঘোষণা তিনি করেননি ঠিকই, কিন্তু তিনি কি তাই এর বিরুদ্ধে তিনি নিজে একটি কথা বলেছেন কখনো? তিনি তো বরং সেনাবাহিনীকে ডেভিল হান্টে পাঠাচ্ছেন ডাকাত ছেড়ে গৃহস্থ ধরার কাজে, আর তিনি জেনারেল ওয়াকারুজ্জামান নিশ্চুপ। আর নির্লজ্জতার একটা চূড়ান্ত দেখুন, 32 নম্বর ভাঙার পরদিন তিনি আবার ম্যারাথন দৌড়ে অংশ নিচ্ছেন। সেই অনুষ্ঠানের ভাষণে
জাতির স্বাস্থ্য ও চরিত্র গঠন নিয়ে বললেন দুনিয়াতে তাদেরকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সেখানেও স্বপ্নের কথা। আসলে স্বপ্ন দেখতেও দেখাতে ভালোবাসেন ওয়াকার সাহেব, কিন্তু স্বপ্ন সত্যি করতে গেলে যে কাজ করতে হয়, যে সাহস দরকার হয়, যে পুরুষকার দরকার হয়, সেটা তার নেই, সেটা তিনি জানেন না, কিংবা জানলেও চুপ করে থাকেন। এই প্রশ্নটা তো আমরা করতেই পারি, তাকে পারি না কি? পিলখানা, এবার আসি 4টে পয়েন্ট নিয়ে। পিলখানা হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ নিয়ে জেনারেল ওয়াকার অবশ্য সঠিক কথা বলেছেন। দোষীরা শাস্তি পাওয়ার যোগ্য এবং তারা সেটা পেয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার যারা চালাচ্ছে, সেই বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি অনুযায়ী পুনরায় তদন্তের জন্য কমিশন বসেছে। কমিশনের উদ্দেশ্য অবশ্য যত না সত্য উদ্ঘাটন, তার চেয়ে বেশি ভারত এবং শেখ হাসিনার যোগ সাজসে দেশকে ডিস্টেবিলাইজ করার যে চক্রান্ত এরা নতুন করে তুলেছেন, সেই চক্রান্তকে প্রতিষ্ঠিত করা। সেনাবাহিনীর কোনো ভূমিকা ছিল না বিডিআর বিদ্রোহে, এটা তিনি বলেছেন ঠিকই, কিন্তু কিছু সেনাকর্তার ভূমিকা তো প্রমাণিত। যেমন একটা নাম করছি, প্রাক্তন কর্নেল আব্দুল হক। তিনি বরখাস্ত হয়েছিলেন এই অপরাধে। তিনি একা ছিলেন তা তো নয়। তিনি কি বলেছিলেন? এইটা করেছে, বিডিআর বিদ্রোহ করিয়াছে আমাদের শেখ হাসিনা এবং ভারত যৌথভাবে ষড়যন্ত্র। তাহলে সেনাপ্রধান তো সব জানেন। তিনি যখন বলেছেন সেনার কেউ ছিল না, তিনি তো সব জানেন। তাহলে আসলে সেনাপ্রধান জানেন, তাহলে নতুন করে কমিশন গঠন করে তদন্তেরও বিরোধিতা তিনি করতে পারতেন যখন কমিশন গঠন হয়। হয়তো এটা একটি কমিশন গঠন হবে না বলে প্রথম একটা সিদ্ধান্ত হয়েছিল এই নতুন সরকার এসে। পরে সাজ্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ চাপে কমিশন গঠন করা হয়। তিনি যদি ছাত্র অভ্যুত্থানের 4-5 মাস পরে এসেও যদি সেনাপ্রধান তার মতামত প্রতিষ্ঠা না করতে পারেন সরকারের মধ্যে, সেটা তো তার ব্যর্থতা। একটা মরা বিষয়, পুরনো বিষয় এভাবে তুলে আনা হবে, দেশব্যাপী নতুন করে অশান্তির সৃষ্টির চেষ্টা হবে, বিভেদের বীজ নতুন করে বুনে দেয়া হবে। আর সেনাপ্রধান বলবেন সবাইকে আপনারা কাদা ছড়াছড়ি করবেন না, হানাহানি করবেন না, কাটাকাটি করবেন না। মানে এটা বালকিল্লতা নয়। তিনি বলবেন এক এবং করবেন আর এক। নির্বাচন নিয়ে খুব বড় কথা বলেছেন ওয়াকার সাহেব, এজন্য প্রশংসা অবশ্যই প্রাপ্য তার। ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী লীগ থাকবে সে নির্বাচনে, এটাই বলেছেন, আওয়ামী লীগের নাম না করে। কিন্তু এর থেকে আর একটু সাহসী কি তিনি হতে পারতেন না? তিনি নির্বাচন নিয়ে, ইনক্লুসিভ নির্বাচন নিয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে অনেকবার কথা বলেছেন বলে জানিয়েছেন, এবং জানিয়েছেন ইউনূস সাহেব নাকি তার সঙ্গে সহমত। যদি তাই হয় তাহলে তো বলতে হয় ওয়াকার সাহেবকে নিয়েও আমাদের সন্দেহ দৃঢ় হচ্ছে। নির্বাচন কবে হবে সেটা নিয়ে ইউনূস সাহেব এক এক সময় এক এক কথা বলেছেন এবং এখনো বলছেন। কখনো নিজের মুখে দুরকম কথা, কখনো তার প্রেস সচিব, যিনি আবার সুপার চিফ অ্যাডভাইজারের বাবা, তিনি তাকে দিয়ে বলাচ্ছেন ইউনূস সাহেব। ওয়াকার সাহেব যখন ইউনূস সাহেব বলছেন ডিসেম্বরের মধ্যে ভোট হবে, তিনি বলছেন না, ওটা সামনের বছর মার্চ এপ্রিল পর্যন্ত যেতে পারে। ওয়াকার সাহেবের 18 মাসের মধ্যে ভোট যদি 26-এর মার্চ এপ্রিলে হয়, তারপরে হয়, তাহলে 18 মাসের ডেডলাইন থাকে কি? ওয়াকার সাহেব তো বড় মুখ করে বললেন আমি 18 মাসের মধ্যে ভোট করবার কথা বলেছিলাম। একই কথা প্রযোজ্য আওয়ামী লীগকে নির্বাচনে রাখা হবে কিনা সেই বিষয় নিয়ে। ইউনূস সাহেবের এখানেও কথা ঠিক নেই, এক এক সময় এক এক কথা বলেন তিনি। এটা এমনি এমনি হয় না, রীতিমতো পরিকল্পনা করেই এটা হয়, কনফিউশন ক্রিয়েট করার জন্য। এই ব্যাপারে সহমতের কথা তাহলে হয় কি করে যে ইউনূস সাহেব তার সঙ্গে সহমত পোষণ করেন? আর এই বিষয়টি তো নতুন উঠছে না আজ। তাহলে এতদিন চুপ থেকে আজ কেন বিষয়টি নিয়ে মুখ খুললেন ওয়াকার সাহেব?
ওটা উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশনের ব্যাপার বলে তিনি কালকেও তো চুপ থাকতে পারতেন। তিনি বলেছেন দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার অনেকটা কারণ হিসেবে তিনি নির্দিষ্ট করেছেন, কিন্তু দোষ দিতে চাননি। তিনি বলেছেন পুলিশ কাজ করছে না, কারণ তাদের অনেকের বিরুদ্ধে মামলা, অর্থাৎ পুলিশকে কিছুটা দোষ কিন্তু দেয়া হলো যে পুলিশ কাজ করছে না। তারপরে তিনি বলছেন কেন কাজ করছে না, কারণ তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে মামলা। অপরাধীরা এরপরে অবশ্য আবার পুলিশকে টেনে বললেন যে অপরাধীরা সাজা পেলে বলার কিছু নেই, কিন্তু পুরো পুলিশ ফোর্সকে আন্ডারমাইন করলে দেশের শান্তি ফিরবে না। কে আন্ডারমাইন করছে? উপদেষ্টারা। এই আসিফ নজরুল, তিনি বলেছেন, আসিফ নজরুল আইন উপদেষ্টা বাংলাদেশ সরকারের, তিনি বলেছেন, বারবার বলেছেন, একাধিকবার, যে পুলিশে সব আওয়ামী লীগের লোকজন আছে, সেই জন্য পুলিশ কাজ করছে না। তার মানে আওয়ামী লীগকে সমস্ত পুলিশ হটাও, এটা উৎস রেখে এই কথাটাই বললেন। আর একজন কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আর এক উপদেষ্টা, তিনিও বলে দিয়েছেন একই কথা, যে এই পুলিশকে দিয়ে দেশের এই শান্তি শৃঙ্খলা রাখা যাবে না। কিন্তু এইভাবে তিনি আন্ডারমাইন করলে দেশে শান্তি ফিরবে না, এই কথা বলার সঙ্গে সঙ্গে আরেকটু কড়া বার্তা দিয়ে তিনি কি বলতে পারতেন না অবিলম্বে এইভাবে পুলিশদেরকে ভিলেন সাজানো বন্ধ করা হোক, এবং যারা পুলিশকে মেরেছে, পুলিশকে মেরে ঝুলিয়ে দিয়েছে, পুড়িয়েছে, জ্যান্ত পুড়িয়ে মেরেছে, ৩,৫০০ সংখ্যাটা নাই বলতেন, কিন্তু ৩,৫০০ মতো পুলিশ মারা গেছে। তা তিনি তো আরো পরিষ্কার ভাবে বলতে পারতেন যারা এই পুলিশকে মেরেছে, এদের এই সমস্তগুলো করেছে, তাদের বিচার হবে। এই কথাটা বলতে তার বাধা ছিল কোথায়? বাধা ছিল কারণ ওই যে ইনডেমনিটি দেয়া রয়েছে না, যে এদের বিচার হবে না। তাহলে কি ওয়াকার সাহেব, আপনিও কি এই ইনডেমনিটি যারা দিয়েছিল তাদের মধ্যে আছেন তো তাদের মধ্যে? তাহলে আসলে গল্প একটা আছে পিছনে। কয়েকদিন আগে, সম্ভবত ফেব্রুয়ারির 11 তারিখে, ঢাকায় আমেরিকার সার্চ অ্যাফেয়ার্স স্টেসি জ্যাকবসন, ইউনুস এবং ওয়াকার, এই দুজনের সঙ্গে আলাদা আলাদা দেখা করে দুটি নির্দেশ দিয়েছিলেন। আমি উপদেশ বলবো না, কিংবা তাদের কাছে অনুরোধ বলবো না, বলবো নির্দেশ দিয়েছিলেন। এক, দ্রুত নির্বাচন করতে হবে, এবং 2, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে চলবে না, নির্বাচন করতে হবে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ। এর সাথে সাথে আরো একটা কথা চলে আসে, সেটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড সমস্ত দলকে দিতে হবে, এমনকি আওয়ামী লীগকেও দিতে হবে। এরপরে আবার চলে আসে, তারই এফেক্ট হচ্ছে কিন্তু এসবগুলো। এরপর আসে 13ই ফেব্রুয়ারি ট্রাম্প মোদির বৈঠক, এবং ট্রাম্পের দেয়া ব্ল্যাঙ্ক চেকটি, আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার মোদি। আর এর পেছনে লুকিয়ে আছে গতকালকের ওয়াকার সাহেবের ভাষণ। কালকের ভাষণে যা আছে তার বাইরে আরো অনেক কিছু আছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও। মনে রাখবেন, হাসিনা কিন্তু পালিয়ে যাননি ভারতে, পালিয়ে যায় লোকের চোখের অন্তরালে, লোকে যাতে না দেখতে পায় তার জন্যে। হাসিনা কি সেভাবে গিয়েছিলেন ভারতে 5ই আগস্ট? তাকে সসম্মানে সামরিক বিমানে তুলে সামরিক বাহিনীর অফিসাররা মিলে তাকে সযত্নে রেখে এসেছিলেন ভারতে। আবার একটা রাত ভারতে ছিলেনও তারা, হিন্ডান এয়ারপোর্টে, এবং সেটা ওয়াকার সাহেবেরই ব্যবস্থাপনায় ঘটেছিল। আজ তাকে ফিরিয়ে আনতেও তাই হবে
জেনারেল ওয়াকারুজ্জামানকেই, কারণ সেটাই কথাও ছিল, তখনও ছিল, এখনো ছিল। মাঝখানে একটু ভুল বদল টদল অনেক কিছু হয়ে গিয়েছিল ওয়াকার সাহেবের, আবার দিচ্ছেন। এই কথা আমি বলেছি 3 দিন আগেই যে ওয়াকারুজ্জামান ফিরিয়ে আনবেন শেখ হাসিনাকে। আমারই এপিসোডে কথাটা বলেছিলাম, তিনি সেটাও যে করবেন সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। আজ আবার কথাটা বলে দিলাম। সুতরাং শামুকের খোল ছেড়ে বেরিয়ে আসতে হচ্ছে ওয়াকারুজ্জামানকে। এতদিনে অনেক চুপ করে থেকেছেন, ভেবেছেন আমি শামুকের খোলের মধ্যে শামুক হয়ে বসে থাকি, যা করে করুক, পরে দেখা যাবে। এই পরে দেখতে দেখতে এখন চাপ পাওয়া, চাপ তার উপরে আসা শুরু হয়ে গেছে। ঘরের যত না চাপ, ঘরের চাপ তো অবশ্যই আছে, দেশ উচ্ছনে যাওয়ার মতো হয়ে গেছে। সুতরাং ঘরের চাপ তো একটা আছেই, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে আবার বাইরের চাপ, এবং অবশ্যই সেই চাপের একটা বড় ভাগ আসছে ভারত থেকে। ভারতের সেনাপ্রধান একাধিকবার বলেছেন 5ই আগস্টের 5 আগস্ট সেদিন সকাল থেকেই, একেবারে শুরু থেকেই শেখ হাসিনাকে ভারতে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো সময়টা শেখ ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর দেখা হয়েছে, কথা হয়েছে, দেখা হয়েছে না, কথা হয়েছে। এবং দুজনে প্ল্যান প্রোগ্রাম করেই সমস্ত কাজ হয়েছে। এবং তারপরেও একাধিকবার ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের সেনাপ্রধানের যোগাযোগ আছে। সুতরাং গতকাল তিনি যে হঠাৎ খুব কড়া হয়েছেন, দেশ নিয়ে অত্যন্ত ভাবিত হয়েছেন, তার কারণ ভারতের চাপও অনেকটা বড়। আর চাপের নাম বাপ। আর নিজের ভালো পাগলও বোঝে ওয়াকারুজ্জামান। আর যাই হোক, পাগল নন, নিজের ভালো তিনি খুব ভালো বোঝেন। সুতরাং তিনি কড়া হবেন।